নমস্কার, মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি থেকে সবাইকে স্বাগত জানাই। আর আজকে বুদ্ধ পূর্ণিমার শুভক্ষণ শুরু হয়েছে এবং এমন এক দিনে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা বহু চর্চিত, সেই চর্চা চলছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘাত চলছে কদিন ধরে, আপাতত একটা বিরতি ঘোষণা করা হয়েছে, সেইটা নিয়ে কথা বলবো। অহিংসার দিনে এত হিংসার কথা কেন আলোচনা করব, সেই প্রশ্ন উঠতেই পারে। তো মনে পড়ে যাচ্ছে বহু বছর আগে যখন পোখরানে ভারত সফলভাবে পরমাণু অস্ত্র পরীক্ষা করেছিল। এটা সম্পূর্ণ আমেরিকা এবং রাশিয়ার স্যাটেলাইটের দৃষ্টি এড়িয়ে করেছিল, খুব গোপনভাবে করেছিল এবং অনেক সংকেত ব্যবহার করেছিল একে অপরের সাথে, যাতে কেউ উদ্ধার করতে না পারে। সেই সফল পরীক্ষার পর প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কাছে যে মেসেজ এসেছিল মিলিটারির তরফ থেকে, সেটা হচ্ছে দ্য বুদ্ধা হ্যাজ স্মাইলড। সেই দিন বুদ্ধ পূর্ণিমা ছিল। তো সুতরাং অহিংসা বা শান্তির প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে হয়, ধর্ম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে হয়। শুধু ধর্ম রক্ষা করতে গেলে অধর্মকে বিনাশ করতে হয়। শান্তি রক্ষা করতে গেলে বা শান্তি প্রতিষ্ঠা করতে গেলে অশান্তি বা বিশৃঙ্খলাকে ধ্বংস করতে হয়, বিনাশ করতে হয়। অতএব আমার মনে হয় যথেষ্ট মানানসই এমন একজনের দিনে, এমন একজন মহাপুরুষের দিনে এই যুদ্ধের বিষয় কিছু আলোচনা করা, বিশেষ করে তার কৌশল, তার অঙ্ক। আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই অনেক কিছু জিজ্ঞাসা করছেন। আমাকে একজন লিখেছে যে এত স্পাইনলেস ভারত সরকার, বা ভারত এত কাপুরুষ, এরমভাবে পিছিয়ে গেল, সেই 1965 যা হয়েছিল আবার তাই রিপিট হলো, ইত্যাদি ইত্যাদি, এরকম নানা রকমের কথা তারা বলছে। বলতেই পারে, কারণ হোয়াটসঅ্যাপে আমরা বুদ্ধিমান বেশি আমাদের ইন্টেলিজেন্স সার্ভিসের থেকে বলে আমরা মনে করি, আমাদের দৃষ্টিভঙ্গি বেশি প্রসারিত বলে আমরা মনে করি। যাই হোক, তাও অনেক কিছু ব্যাপার থাকে এবং সেগুলো হয়তো মানে আমার থেকে অনেক ভালো ভালো বিদগ্ধ মানুষ আছেন যারা সেগুলো জানেন, সেগুলো আলোচনা করছেন, ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ামে সেগুলো শেয়ার করছেন। তারা তাদের মতন করে করছেন। আমার যেটুকু চোখে পড়ছে, আমার যেটুকু বুদ্ধিতে কুলোচ্ছে, যেহেতু আমাকে অনেকে প্রশ্ন করছেন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বা অখণ্ড ভারত নিয়ে, তাই জন্যে আমি কে কী প্রশ্ন করেছে, কে কী মন্তব্য করেছে তার মধ্যে না গিয়ে আমার যেটুকু মনে হয়েছে সেটুকু আমি আজকে একটু শেয়ার করার চেষ্টা করছি। ভুলও হতে পারে, আমি অভ্রান্ত নই, আমি ইন্টেলিজেন্সের লোক নই, আমার কাছে যে সব খবর আছে তাও নয়। যে খবরগুলো আপনারা জানেন আমিও সেই খবরই জানি। আসিম মুনির এই যে সংঘাতটা, তার একটা বক্তৃতা দিয়ে এটা মোটামুটি শুরু হয়েছে ধরে নেওয়া যায়। এবং সেই বক্তৃতায় তিনি বেশ কিছু কিছু প্রভোকেটিভ কথাবার্তা বলেছেন, উস্কানিমূলক। এবং তার মধ্যে একটা কথা বলেছেন যে হিন্দু মুসলমানরা পাশাপাশি থাকা সম্ভব নয়, সহাবস্থান সম্ভব নয়। এবং তার সাথে আবার তিনি বলেছেন কথাও যে কাশ্মীর হচ্ছে পাকিস্তানের একদম জাগুলার ভেইন, অর্থাৎ হৃদয়ের যে প্রধান শিরা পাকিস্তানের, কাশ্মীর হচ্ছে সেই শিরা। তো এই কথাগুলো প্রথমত কাশ্মীরের কথা। কাশ্মীর এখন গোটা বিশ্বই দেখছে 370 ধারা তুলে দেওয়ার পর কাশ্মীরে অনেক শান্তি এসেছে, প্রগতি এসেছে, সমৃদ্ধি এসেছে, তৃপ্তি এসেছে, স্বাধীনতা এসেছে। এটাও দেখছে যে টেরোরিজমের যে ইন্ডাস্ট্রি, সন্ত্রাসের যে শিল্প, সেটাও কাশ্মীরে আস্তে 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 অনেক দুর্বল হয়ে গেছে। এবং সেটা ভারত সরকার বেশ সেটা গর্ব করে
তার একটা বিজ্ঞাপনও মোটামুটি করছে, কাশ্মীরে পর্যটন বাড়ছে, কাশ্মীর আস্তে আস্তে ভারতের সাথে ইন্টিগ্রেটেড আরও বেশি হয়ে যাচ্ছে। এর একটা ফ্রাস্ট্রেশন আছে, কারণ কাশ্মীর ইস্যু করে পাকিস্তান রীতিমতো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, ভারতের সাথে বিরোধিতা, তাদের হাজারো যে ডোমেস্টিক সমস্যা, তাদের মধ্যে যে হাজারো গোষ্ঠী দ্বন্দ্ব, একদিকে বালুচিস্তান নিয়ে সমস্যা, একদিকে তালিবানদের নিয়ে সমস্যা, একদিকে ধর্মীয় অনেক মৌলবাদের সমস্যা, রাজনৈতিক ডামাডোল, ইমরান খান জেলখানায়, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। এর থেকে মানুষকে ডিস্ট্র্যাক্ট করার একটাই উপায় সবসময় পাকিস্তানে থেকেছে, সেটা হচ্ছে ভারত বিরোধিতা এবং কাশ্মীর। সুতরাং আর্মির মধ্যে একটা হতাশা কাজ করছে, আর হতাশার একটা কারণ এটাও যে পাকিস্তান আর্মির ওপরে পাকিস্তানের সাধারণ মানুষ আস্তে আস্তে বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে। আর্মির যে ক্ষমতা পাকিস্তানে জনপ্রিয়তার ক্ষমতা নয়, আর্মির ক্ষমতা হচ্ছে তাদের হাতে সম্পত্তি, তাদের হাতে টাকা, তাদের হাতে অস্ত্র, তাদের হাতে প্রভাব, শক্তি, এইটাই তাদের ক্ষমতা। কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা, মানুষের সমীহ তাদের কাছে একেবারেই নেই, সেটা হারিয়েছে তারা। আর যে বুক বাজানো ওরা করে যায়, সেই 47 সাল থেকেই করে যাচ্ছে, সেখানে ওরা বারবার ওদের অপ্রস্তুত হতে হয়েছে, প্রতিবার ভারতের কাছে ওদের নাস্তানাবুদ হতে হয়েছে, বিশেষ করে শেষে এসে সেই বালাকোট উড়ি পর্যন্ত ওরা খুব নির্বোধ স্ট্র্যাটেজিস্ট হিসেবে এটা বারবার প্রমাণিত হয়েছে। সুতরাং পাকিস্তানের সাধারণ মানুষের কাছেও পাকিস্তানের আর্মি হাস্যাস্পদ হয়ে উঠেছে। এমতো অবস্থায় আসিম মুনির যে কাজটা করেছেন সেটা ঝোঁকের মাথা গরম করে কিন্তু করেননি। তিনি মূলত পাকিস্তানের মানুষ, এক্সপ্যাট্রিয়েট বিদেশে থাকা পাকিস্তানি যারা রয়েছে, তাদেরকে একটা উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। এমনিতেই তাকে বলা হয় মৌলানা মুনির, এরকম ধরনের জেনারেল কখনো বা আর্মি চিফ কখনো পাকিস্তানে হয়নি, যারা এত ধর্মের কথা বলে, যারা এত হিন্দু মুসলমান বলে। তারা ভারত 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 বলে গেছে, হিন্দুস্তান বলেছে, ইন্ডিয়া বলেছে, কিন্তু হিন্দু মুসলমান কথা তারা কখনো তোলেনি। মৌলানা মুনির এই জন্যই বলে যে তিনি সবসময় কোরআনের আয়াত থেকে তিনি কোট করেন, এবং এমনকি যখন তো কোনো গোপন মিটিং হয় প্রধানমন্ত্রীর সাথে, ক্যাবিনেটে কিংবা জেনারেল স্তরে, তিনি মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট ওই আয়াত বলে যান। লোকজন মানে একটুখানি কৌতুক দৃষ্টি নিয়ে অপেক্ষা করে তার আসল কথা কখন শুরু হবে তার জন্য। তো সুতরাং এমনিতে থেকে মৌলানা মুনির বলা হয়। সুতরাং ধর্মীয় মৌলবাদ আসলে আর্মির মধ্যে নেই, কিন্তু ওটাকে তারা ব্যবহার করে, কিন্তু অত মুখে উচ্চারণ করে না। এই প্রথম তিনি একদম ডাইরেক্ট সরাসরি যখন বললেন, তখন বোঝা যাচ্ছে যে আরেকটা অডিয়েন্সকে তিনি অ্যাড্রেস করছেন, শুধু পাকিস্তানকে নয়। আর সেই অডিয়েন্সটা কি? ভারতের মধ্যে যে ভারত বিরোধী শক্তি রয়েছে, সেই অডিয়েন্সকে তিনি অ্যাড্রেস করছেন। এই বলে হিন্দু মুসলমান পাশাপাশি থাকতে পারে না, এই বলে যে কাশ্মীর পাকিস্তানের হৃদয়ের যে প্রধান শিরা, এটা একদম ডাইরেক্ট যে তিনি এবারে একটা কিছু করবেন। সরাসরি তো যুদ্ধ করবে না পাকিস্তান, বুঝে গেছে ওরা যে সরাসরি যুদ্ধ আহ্বান করতে গেলে, সরাসরি কাশ্মীর নিয়েই যুদ্ধ করতে গেলে পেরে উঠবে না, বুঝে গেছে। সুতরাং সেই সন্ত্রাস, সেই টেরোরিজম, যার পরিণতি হচ্ছে এই পেহেলগাঁওয়ে ভয়ঙ্কর আক্রমণটা হলো। আবার দুটো জিনিস লক্ষণীয় সেই আক্রমণের ক্ষেত্রে। এতদিন কাশ্মীরে এত টেরোরিজম হয়েছে এবং অনেক ধর্মীয় উন্মাদনাও হয়েছে, সব কিছু হয়েছে, হিন্দুদের ওখান থেকে বিতাড়ন করা হয়েছে 90 সালে, সব হয়েছে। কিন্তু অ্যাজ আ রুল, অ্যাজ আ প্রিন্সিপাল, কখনো টেরোরিস্টরা ট্যুরিস্টদের আক্রমণ করেনি। ওটা ওদের মানে মোটামুটি প্রিন্সিপালি ওরা ফলো করেছে, কারণ জানে যে কাশ্মীরের মানুষের কাছ থেকে জনপ্রিয়তা তাহলে আরও হারাবে তারা, কারণ ট্যুরিজমই হচ্ছে কাশ্মীরের প্রধান শিল্প। একটা লাইন টানতো ওরা, কখনো ট্যুরিস্টদের আক্রমণ করেনি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে
এইভাবে ধর্মের কথা জিজ্ঞাসা করে, তার কি ধর্ম, সে মুসলমান কি না, সে কলমা পড়তে পারে কি না ইত্যাদি, তাকে আপাদমস্তক পরীক্ষা করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা, এটাও কখনো করেনি। অনেক আক্রমণ করেছে, অনেক নারকীয় কাণ্ড করেছে, অনেক ভয়াবহ কাজ করেছে, কিন্তু এই কাজগুলো কখনো করেনি টুরিস্ট এবং ধর্মের দোহাই দিয়ে, কখনো করেনি। আবার এই ব্যাপারটা সরাসরি ভারতের মধ্যে যে হিন্দু বিরোধী শত্রু আছে, যে মাইনরিটি রয়েছে, যে সম্প্রদায় রয়েছে, তাদের মধ্যে যে মৌলবাদ রয়েছে, তাদের মধ্যে যে জিহাদি এলিমেন্ট রয়েছে, তাদেরকে আহ্বান করা, অর্থাৎ যেটাকে আমরা মানে এমনি ভাষায় বলি স্লিপার সেলস, যারা সব রেডি হয়ে আছে, তাদের সংগঠন, তাদের অস্ত্রশস্ত্র, তাদের টাকা পয়সা, তাদের প্রভাব প্রতিপত্তি রেডি হয়। আর এগুলো শুধু সাধারণ স্তরে নয়, শুধু তাদের উপাসনা গৃহে বা তাদের শিক্ষা প্রতিষ্ঠানেই শুধু নয়, তাদের অস্তিত্ব রয়েছে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও। তাদের এমনকি আনকনফার্ম রিপোর্টে এটাও জানা যাচ্ছে ভারতের মিলিটারির মধ্যেও তাদের অস্তিত্ব আছে। বলছে অন্তত 100 জনের মধ্যে 1 জন বা 2 জন আছে যারা আসলে পাকিস্তানের হয়ে কাজ করবে বা করছে। এই এতগুলো ফ্যাক্টর রয়েছে প্রথম থেকে, যখন মানে ওই মৌলানা মুনির যখন বক্তৃতা দিয়েছেন, তারপর থেকে যদি ট্রেস করে যাই আমরা, সময় পাকিস্তানের বিরুদ্ধে ভারত তো প্রত্যাঘাত করবেই, পহেলগাঁওয়ের পর করতে তো হবেই, আর সেটা তো পাকিস্তান জানে। এটা খেয়াল রাখতে হবে, ভারত প্রত্যাঘাত করবে এটা কিন্তু পাকিস্তান জেনেই ওই টেররিস্টগুলোকে পাঠানো হয়েছে। এবং যখন ভারত প্রত্যাঘাত করবে তখন সঙ্গে সঙ্গে এই যে ভারতের স্লিপার সেলসগুলো সক্রিয় হয়ে উঠবে। এই আশাটা নিয়ে তারা করেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে আশাটা সম্পূর্ণ পূরণ হলো না, সেরমভাবে পূরণ হলো না। তখন আরেকটা স্ট্র্যাটেজিতে ওরা কিছুটা চলার চেষ্টা করলেন, যেটা ওরা হামাসের কাছ থেকে শিখেছেন। সেটা হচ্ছে অ্যাটাক করো ইসরায়েলের মধ্যে, জানি ইসরায়েল প্রত্যাঘাত করবে, সামনে বাচ্চাদের নিয়ে এসো, সামনে মহিলাদের নিয়ে এসো, ওদের মধ্যে তোমরা মানে জঙ্গিরা হামাসের আত্মগোপন করে আছে। যখন প্রিসিশন স্ট্রাইক করছেও ইসরায়েল একের পর এক আকাশ থেকে, তখন প্রচুর সাধারণ মানুষ মারা যাচ্ছে, ছোটো ছোটো ছেলেমেয়েরা মারা যাচ্ছে, মেয়েরা মারা যাচ্ছে, মায়েরা কাঁদছে। এই ছবিগুলো ভাইরাল করো, যাতে করে বিশ্ব মিডিয়া থেকে শুরু করে বিশ্বে যত মানে হামাস সমর্থক রয়েছে, তারা যাতে একদম প্রতিবাদ আন্দোলন করে নিজ 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 দেশে একটা কেয়স, বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই ফর্মুলাটা, এই মোডাস অপারেন্ডি পাকিস্তান আর্মি ইউজ করার চেষ্টা করলো, যে এই দেখো এতগুলো মেয়ে, এতগুলো ছেলে মেয়ে, ছোটো ছোটো ছেলে মেয়ে, তারা হতাহত হয়েছে, এইগুলো মসজিদ সব ইত্যাদি ইত্যাদি। সে মসজিদই হোক কি মাদ্রাসাই হোক, ভারতের বক্তব্য ছিল, যে মিলিটারি বক্তব্য ছিল, যেগুলো সমস্ত মানে জানা, এগুলো আগে থেকে জানা, এগুলো সমস্তই হচ্ছে লাক্সারি তাইবা, জাইশি মোহাম্মদের ঘাঁটি। এবং যত মারা গেছে, যা যা নারী এবং শিশু দেখানো হচ্ছে, তারা সব জঙ্গিদের ফ্যামিলি যারা মারা গেছে। অর্থাৎ হয়তো সেই জঙ্গিরা ভারত অ্যাটাক করতে পারে ভেবে হয়তো কেউ কেউ পালিয়েছে, তাও হতে পারে, কিন্তু ফ্যামিলি রেখে দিয়ে গেছে ওই দর্শনীয় ভাইরাল হওয়া ছবিগুলোর জন্য। আর এইটা করছে কেন পাকিস্তান? প্রথমত তো বিশ্ব মিডিয়ার কাছে একটা দেখানোর চেষ্টা করা, বারবার আমি শুনছিও, যখন স্কাই নিউজ কিংবা বিবিসিতে যখন পাকিস্তানের কোনো পার্লামেন্টেরিয়ান বা পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার, ফরেন মিনিস্টার যখন ইন্টারভিউ দিচ্ছেন, তখন সবসময় এতগুলো মেয়ে মহিলা মারা গেল, এতগুলো ছেলে মেয়ে মারা গেল, এই নিয়ে তো আপনারা কিছু বলছেন না, কনস্ট্যান্ট ওই কথাটা বলে যাচ্ছে। পাকিস্তান যে এত টেরোরিজম এক্সপোর্ট করে যাচ্ছে ভারতের মধ্যে, সেই নিয়ে কথা তুললেই বলছে কোনো এভিডেন্স নেই, কোনো প্রমাণ তো ভারত দেখাতে পারছে না, ইত্যাদি ইত্যাদি, যেগুলো বলতে হয় ওরা বলছে। কিন্তু ওইটার সাথে সাথে উদ্দেশ্য হচ্ছে ওই ছবি দেখিয়ে যদি ভারতের মধ্যে
ওই বিভেদমূলক মানে বিভাজনের শক্তিগুলোকে জাগিয়ে দেওয়া যায়। এইটা আমার রিডিং। এটা ভারত খুব সহজেই ইন্টেলিজেন্স দিয়ে বুঝতে পেরেছে, যার জন্য ভারত চেয়েছিল ওই 9টা জায়গায় স্ট্রাইক করে ব্যাস চুপ করে যাওয়া। তোমরা যা করেছো আমরা কঠোরভাবে প্রত্যাঘাত করেছি, আমরা কোনো সিভিলিয়ান এরিয়াতে অ্যাটাক করিনি, আমরা কোনো মিলিটারি এস্টাবলিশমেন্টও অ্যাটাক করিনি। যারা কাজটা আসলে করেছে মিলিটারির আন্ডারে করেছে, মিলিটারি ট্রেনিংয়ে করেছে, মিলিটারি নির্দেশে করেছে, আমরা ডাইরেক্টলি শুধু তাদেরকে প্রেসিশন স্ট্রাইক করেছি। মিনিমাম ক্ষতি হয়েছে, একদম নিখুঁত প্রেসিশন স্ট্রাইক করেছি। এবার সাবধান, দ্বিতীয়বার আর এটা করতে যেও না, আমরা আর কিছু করছি না। কিন্তু এটাই ভারতের অবস্থান ছিল। কিন্তু ভারতও জানতো পাকিস্তান থামবে না, কারণ অতটা প্রেসিশন স্ট্রাইকের পরে এবার মান বাঁচাতে হবে, একটা সরাসরি আবার যুদ্ধ করতে আরম্ভ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং চলল বেশ কিছুদিন দুপক্ষতেই। এতে ভারতেরও অনেক কিছু ক্ষয়ক্ষতি হলো, ভারতেরও কিছু জওয়ানের মৃত্যু হলো, পাকিস্তানেরও হলো। তখন অনেকগুলো, একটা যুদ্ধ মানে কিন্তু শুধু মিলিটারির সাথে মিলিটারি যুদ্ধ নয়, একটা যুদ্ধ মানে অনেকগুলো স্তরের যুদ্ধ। তার মধ্যে একটা স্তর হচ্ছে ইনফরমেশন, এবং ইনফরমেশনের সাথে মিস ইনফরমেশন, নিউজ, তার সাথে ফেক নিউজ। ফেক নিউজটা এখন একটা বিশাল পলিটিক্যাল গিমিক, সবাই ব্যবহার করে। ফেক নিউজ শুধু সোশ্যাল মিডিয়াতে ব্যবহার হয় না, সরকারি চ্যানেলগুলো পর্যন্ত ফেক নিউজ ব্যবহার করে। পাকিস্তানের মিলিটারি নিয়মিত ফেক নিউজ ব্যবহার করে যাচ্ছে। যার মধ্যে একটা ফেক নিউজ হচ্ছে যে ভারতের যে শিখ সম্প্রদায়, সেই শিখ সম্প্রদায়ের বিশাল অংশ ভারতের আর্মির মধ্যে রয়েছে, তারা বিদ্রোহ করছে, ভারত পাকিস্তানকে অ্যাটাক করতে উদ্যত হচ্ছে বলে। এবং শুধু এই নিউজটা শুধু বিতরণ করলো তাই নয়, পাকিস্তান অনেক ছবি দেখালো, অনেক ভিডিও দেখালো সেই বিদ্রোহের। 2-3 দিনের মধ্যেই ভারতের মিলিটারি প্রমাণ করে দিল প্রেস কনফারেন্সে বা সাংবাদিকদের কাছে যে পুরোটাই ফেক। এই ছবি এবং এই ভিডিওগুলো এআই দিয়ে তৈরি করা। এটা করলো কেন? কারণ যদি ভারতের শিখেদের মধ্যে এটা দেখে একটা উন্মাদনা তৈরি হয় এবং সত্যি সত্যিই যদি একটা বিরোধিতা তৈরি হতে আরম্ভ করে, সবটাই কিন্তু টার্গেট বিভাজন, সবটাই টার্গেট এই স্পষ্ট এই পোলারিটি ভারতের মধ্যে, যেটা কিছুটা ফল্ট লাইন হয়ে আছেই, অনেক পোলারিটি নানা কারণে, সেদিকে আমি আর যাচ্ছি, নানা ন্যারেটিভ, নানা কিছু, সেইগুলোকে সম্পূর্ণ এক্সপোজ করার চেষ্টা করা, সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করা। উদাহরণ, আরেকটা উদাহরণ এর সাথে যুক্ত, পেহেলগাঁওয়ের আক্রমণটা হয়ে গেছে, 12-13 দিন কেটে যাচ্ছে, ভারত সিন্ধু নদীর জল ওই চুক্তি বাতিল করছে বা অ্যাব্রোগেট করেছে, স্থগিত রেখেছে, কারতারপুরের করিডর বন্ধ করে দিয়েছে, যত ডিগনিটারি এম্বাসি লোকজনকে সবাইকে দেশে পাঠিয়ে দিয়েছে, যা যা করণীয় ভারত করেছে, স্ট্রং অ্যাকশান নিয়েছে, নানা মানে সিকিউরিটি, হোমল্যান্ড সিকিউরিটি, তারপরে আর্মি চিফ, প্রধানমন্ত্রী বারবার মিটিং করছেন, অর্থাৎ প্রত্যাঘাত আমরা করতে চলেছি, আজ হয়তো কাল পরশু ইত্যাদি ইত্যাদি হচ্ছে। এরকম একটা অবস্থায় যে কোনো সময় ভারত মিলিটারিলি কিছু অ্যাকশান নিতে পারে। এরকম একটা সময় কানাডায় খালিস্তানে যিনি একজন বিরাট নেতা, পান্নুর, যিনি খুব ভিডিওতে খুব জনপ্রিয়, তার সব বক্তব্য ভাইরাল হয়, তিনি বললেন ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে সঙ্গে সঙ্গে পাঞ্জাব লিবারেটেড হয়ে যাবে, ভারতের পাঞ্জাব সঙ্গে সঙ্গে স্বাধীন হয়ে যাবে। এইভাবে ক্রমাগত ভারতের উপর চাপ দেওয়া হচ্ছে, বা এমনকি বিশ্ববাসীকেও জানানো হচ্ছে যে ভারত মোটেও একটা সার্বভৌম দেশ নয়, ভারতের মধ্যে অনেকগুলো দেশ আছে, বা অনেকগুলো দেশের আকাঙ্ক্ষা রয়েছে, অনেকগুলো দেশের স্বপ্ন রয়েছে। কেন? কারণ হিন্দুরা ভীষণ ভীষণ মানে বৈষম্য করে, একদম ইতিহাস তাই বলছে, ঐতিহাসিক দিন থেকে, কাল থেকে।
হিন্দুদের অত্যাচারে ভারত যে কোনো সময় টুকরো টুকরো হয়ে যেতে পারে, সেই ভারতের ইকোনমি, সেই ভারতের বাজার, সেই ভারতের গণতন্ত্র নিয়ে অত জয়গান করার কিছু নেই। প্রাণপণ ওরা একটা চেষ্টা করছে এই জায়গাটা এস্টাবলিশ করার, মানে বিশ্ব মিডিয়ার কাছে বা বিশ্ব রাজনৈতিক মহলে, এবং ভারতের মধ্যে একটা 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 আতঙ্ক, ইন্টারনাল একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। এদিকে বাংলাদেশের একজন প্রাক্তন জেনারেল তিনি বক্তব্য দিলেন, যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে তাহলে আমরা নর্থ ইস্ট নিয়ে নেব, ভারতের উত্তর পূর্ব নিয়ে নেব। এই এত কথা আমি কেন বলছি? কারণ ভারতেরই একজন প্রাক্তন এবং প্রয়াত সেনাপ্রধান একটা কথা বলেছিলেন, ভারতকে সবসময় 2.5 ফ্রন্টে যুদ্ধ করার জন্য তৈরি হতে হচ্ছে। 2.5, এই 2.5টা কি? একটা হচ্ছে ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার, পশ্চিম পাকিস্তান, একটা হচ্ছে পূর্ব ফ্রন্টিয়ার বাংলাদেশ বা ইস্ট পাকিস্তান, এখন তো ইস্ট পাকিস্তান হয়ে যাচ্ছে ওটা। আর 0.5টা কি? চায়না নয়, কিন্তু চায়নার সাথে ভারতের সরাসরি সংঘাত হওয়ার সম্ভাবনা এখন খুবই কম। 0.5টা কি? 0.5টা হচ্ছে যে ভারতের মধ্যে যে ভাঙনের শক্তি, ভারতের মধ্যে যে ভাঙনের সম্ভাবনা, যে তোমার হে হিন্দুস্তান তোমাকে টুকরো টুকরো করে দেব, এই স্লোগান যে দেশের ইউনিভার্সিটিতে ওঠে, কোনো সভ্য গণতান্ত্রিক দেশে সরকার বিরোধী অনেক স্লোগান উঠলেও এই কথা কেউ বলে না। নিজের দেশকে, নিজের মাতৃভূমিকে টুকরো টুকরো করে দেব, এই কথা কোনো ইউনিভার্সিটি ক্যাম্পাসে কোনো স্টুডেন্ট স্লোগান দেয় না, যতই বাক স্বাধীনতা হোক। শুধু এটা একদিনের নয়, ওই স্লোগানটা একদিনের স্লোগান নয়, বহু দিন ধরে ওটাকে পালন করা হয়েছে, ওটাকে পোষণ করা হয়েছে, ওটাকে বড় করে তোলা হয়েছে, ওটাকে জন্ম দেওয়া হয়েছে একদম হার্ভার্ডের মতন ল্যাবরেটরিতে। এক ধরনের টেস্ট টিউব বেবি ওটা, মার্কসিজমের টেস্ট টিউব বেবি ওটা তৈরি করা হয়েছে। আর এই মানসিকতাটা ভারতের অনেক জায়গায়, বিশেষ করে ইন্টেলেকচুয়াল এলিট জায়গাতে কিন্তু পৌঁছে গেছে। সাধারণ মানুষ, গ্রামের মানুষ, গরিব মানুষ, তারা কি ভাবে তার সাথে কোনো সম্পর্কই নেই এটার। কারণ এই এলিট, এদের পেছনেই টাকা আছে, এদের পেছনেই ক্ষমতা আছে, এরাই সত্যি সত্যি চেষ্টা করলে টুকরো করতে পারে, যে সিস্টেমের মধ্যে এখন আছি আমরা। অতএব একটা অগ্নিগর্ভ পরিবেশ কিন্তু ভারতের মধ্যেই সবসময় দিকি করছে। যখনই আমরা অনেক আন্দোলন দেখেছি, সেটা এনআরসি সিএ নিয়েই আন্দোলন হোক, কিংবা আমরা কৃষি বিল নিয়ে আন্দোলন হোক, কিংবা আমাদের ওয়াকফ বোর্ডের বিল পাস নিয়ে আন্দোলন হোক, যখনই আন্দোলন দেখেছি ওই একই লোকগুলোকেই আমরা দেখতে পাই সর্বত্র। তারা শুধু সরকার বিরোধী নয়, তারা ভারতীয়ত্বের বিরোধী, তারা ভারতের যে স্বাধীনতা, স্বকীয়তা, ভারতের নিজস্বতা, তার বিরোধী। এবং এমন লোক সম্ভবত আর্মিতেও কিছু রয়েছে, এমন লোক মানে মন্ত্রী পর্যায়েতেও রয়েছে, প্রশাসনেও রয়েছে, কিছু আছে। তাই জন্যে ভারতের একটা দায়বদ্ধতা আছে। সেটা কি? যতক্ষণ না নিজের ঘরটাকে পরিষ্কার করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি অল আউট যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হলে আপাতত একটু ঘুরপথেই দিতে হবে। এই বিরতিটা সেই স্ট্র্যাটেজিরই একটা অঙ্গ, যে পাকিস্তানকে এই যুদ্ধের প্রস্তুতির জন্য ওই 12-13 দিন ধরে পেহেলগাঁও অ্যাটাকের পরে মানে সমস্ত ট্রুপস মুভমেন্ট করতে হচ্ছে, যত অস্ত্র শস্ত্র, ট্যাঙ্ক, আর্টিলারি, যেটুকু নৌবাহিনী ওদের আছে খুবই সামান্য আছে এবং খুবই দুর্বল, খুবই অকেজো, খুবই ব্যাকডেটেড। ভারত যে জায়গাতে পাকিস্তানের থেকে হাজার হাজার গুণ উন্নত, সেটা হচ্ছে আমাদের নৌশক্তি। সেই সমস্ত যেটুকু আছে, যা আছে সেটুকু সব জড়ো করে রেডি করা,
যুদ্ধের প্রাঙ্গণে নিয়ে আসা, এতেই পাকিস্তানের দিনে 1.5 কোটি টাকা খরচা হয়ে যাচ্ছে। তার চেয়ে হয়তো বেশি ভারতের খরচা হচ্ছে, কিন্তু সেই খরচাটা ভারতের গায়ে লাগছে না, কিন্তু পাকিস্তান ধুঁকছে সেই খরচা করতে গিয়ে। এইভাবেই স্কুইজ করা আস্তে 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 আস্তে। সে আমরা টিউব টিপি না, টিউব টিপি টিপে সেই মাজনটা বার করে 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 একদম শেষ করে দিই, সেরকম শেষ করে দেওয়া হচ্ছে। এই যতটা সময় যাচ্ছে, যুদ্ধ করতে যতটা সময় যাচ্ছে, তার তো একটা রোমাঞ্চ আছে। মানুষ টিভিতে দেখছে যে পাকিস্তান ভারতের উপরে কতগুলো বোমা মারলো, কতগুলো ড্রোন গেল, ভুলে যাচ্ছে যে আজকে আমি আর চিনিটা কিনতে পারিনি, আজ আমি পেঁয়াজটা কিনতে পারিনি, আজ বাজারেই যেতে পারিনি, এটা ভুলে যাচ্ছে। কিন্তু যখন বিরতি থাকছে, তখন আবার দেখছে ওইদিকে বালুচের আর্মি, একের পর এক পাকিস্তান আর্মিকে নাস্তা নাবুদ করে ছাড়ছে। জাফর এক্সপ্রেসই হোক, কিংবা ওদের এনক্যাম্পমেন্টই হোক, মিলিটারি এনক্যাম্পমেন্ট, ওদের শিবির হোক, ওদের হেডকোয়ার্টার হোক, এইটা হচ্ছে কৌশলের যুদ্ধ। বালুচ লিবারেশন আর্মি, বালুচিস্তান তো এখনও কোনো দেশ নয়, ঘোষিত তো কোনো দেশ নয়, অত অস্ত্র শস্ত্র, অত বিশাল একটা অর্গানাইজড আর্মি যুদ্ধ কোত্থেকে এলো? ট্রেনিংই বা কোত্থেকে পাচ্ছে? ওটার একটা অস্ত্র তো বালুচিস্তানে তৈরি হয় না। তাহলে অতএব অন্যভাবে পাকিস্তানকে এমন একটা অবস্থায় নিয়ে আসা, যে এই যে মাঝে মাঝে হঠাৎ গর্জন করে উঠছে বোকার মতন, সেটাও যাতে আর করতে না পারে। খাইবার পাখতুন, অর্থাৎ যেটা তালিবানরা, সেই খাইবার পাখতুনের অন্তত 7-8টা জেলা ইতিমধ্যেই স্বাধীন হয়ে গেছে। বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা শুধু সময়ের অপেক্ষা, সঙ্গে সঙ্গে ভারত সরকার সেই স্বাধীন বালুচিস্তানকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুত। কয়েকটা দেশ স্বীকৃতি দিতে আরম্ভ করলেই ব্যাস একটা পূর্ণ রাষ্ট্রের মর্যাদা পেতে আরম্ভ করবে বালুচিস্তান। সুতরাং পাকিস্তানের এবং মধ্যেও সাংঘাতিক অন্তর্দ্বন্দ্ব। এই দ্বন্দ্বগুলো, এই ভাঙনগুলো, এই ফাটলগুলো আরও প্রকট হয়ে উঠবে, আরও ব্লিড করতে আরম্ভ করবে, আরও রক্ত ঝরতে আরম্ভ করবে, যখন এই যুদ্ধ করতে করতে বিরতিটা নেওয়া হবে। এগুলো একটু পুনর্গঠনের ব্যাপারও রয়েছে। লাস্ট যে অ্যাটাকটা করেছে ভারত, ওদের 11টা মিলিটারি বেসে অ্যাটাক করেছে। কারণ ওরা যখন মিলিটারিতে অ্যাটাক করতে, ওরা যখন ইয়েতে বেসে স্ট্রাইক করতে আরম্ভ করেছে, ভারতকে তখন সেটা করেছে ওদের মিলিটারি বেসে, এবং দেখিয়ে দিয়েছে ভারত যেটা আমরা অনায়াসে করতে পারছি। পাকিস্তানের সেই স্বমহিমাময় সেই মিলিটারি কিছুই করতে পারছে না সে অ্যাটাকগুলো নিয়ে। ইনফ্যাক্ট ওই 11টা মিলিটারি বেসে অ্যাটাক করার পরই পাকিস্তানের ডেপুটি জেনারেল আর্মির ভারতের ডেপুটি জেনারেলকে ফোন করে সিজ ফায়ারের প্রস্তাব দিয়েছেন। অর্থাৎ রাহি মধুসূদন, এখন কিছুদিন থাক, একটু রেহাই দাও, এখন আমাদেরই আর অস্তিত্ব থাকছে না, আমাদের সৈন্য বাহিনী পালাচ্ছে বিদেশে ফ্যামিলি নিয়ে, একটু রেহাই দাও ভাই। প্রায় একটা স্যারেন্ডারের মতন। আবার আমাদের ফিরিয়ে দাও সেই দিন আমরা পেছন থেকে ছুরি মারবো একটু একটু করে, আবার আমরা একটু কাশ্মীর নিয়ে গরম গরম কথা বলবো, এটাও বলবো যুদ্ধটা আমরাই জিতলাম। তাই করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের। যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরেই বললেন উই হ্যাভ ওয়ান দ্য ওয়ার বললেন। এটা বললেন না যে তাদের জেনারেল আগে ভারতের জেনারেলকে ফোন করে বলেছে আমরা সিজ ফায়ার করতে চাই। আরও একটা কথা এখানে উল্লেখ করি, এখানে ডোনাল্ড ট্রাম্প, মার্কো রুবিওর কিন্তু কোনো ভূমিকা নেই। যখন এই কথোপকথন হয়েছে তখন ওরা চট করে ব্যাপারটার মধ্যে ঢুকেছে। আচ্ছা তোমরা সিজ ফায়ার করতে চাও, হ্যাঁ করো, এই টার্মস অ্যান্ড কন্ডিশনস ইত্যাদি ইত্যাদি, করো বিকেল 5টা থেকে, তাহলে ঠিক আছে আমি আপনার সিজ ফায়ার কথা বললাম দুই পক্ষের সাথে করে। এটা ট্রাম্পের সিগনেচার, যে পৃথিবী যাবতীয় যা অশান্তি আমি সামলাচ্ছি, সিগনেচার বেসিক্যালি এইভাবে হয়েছে। কিন্তু ভারতও প্রস্তুত এই পাকিস্তানের বিরতি নেওয়াটা হার স্বীকার করা নয়, কারণ তাদের দেশের জনগণের কাছে তাদের যেটা মার্কেট, ভারতেরটা হচ্ছে ভোটের মার্কেট, আর পাকিস্তানেরটা হচ্ছে ওই জনপ্রিয়তার মার্কেট। তাদের কাছে সেই মার্কেটে নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য আমরাই জিতলাম শেষ পর্যন্ত, ভারত যা চরম অধর্ম আরম্ভ করেছিল এইটা বলা।
কিন্তু এই যে বিরতিটা, এটা ভারতের পক্ষেও কিছুটা সুবিধে হলো। ভারতের যে কাজটা হয়তো অনেক আগে থেকেই করা উচিত ছিল, সেটা হচ্ছে যে ঠিক যেভাবে পাকিস্তানকে আস্তে 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 ভারত একদম সংকুচিত করে দিচ্ছে, যাতে করে ওদের অস্তিত্বরই আর কোনো জায়গা না থাকে। আমরা পাকিস্তানি বলতে যখন আর মানে মুখ দিয়ে আর বেরোবেই না এই কথাটা, সেই জায়গায় নিয়ে যাচ্ছে পাকিস্তানকে। ঠিক তেমনই ভারতের উচিত ছিল অনেক আগে থেকেই ভারতের মধ্যে যে এই স্লিপার সেলসগুলো, ওই যে 0.5, সেগুলোকে নিউট্রালাইজ করার, সেগুলোকে স্কুইজ করা মানে তাদের সমস্ত ফান্ডিং বন্ধ করা, তাদের যেভাবে তাদের এডুকেশনটা দেওয়া হয়, ছোটোবেলা থেকে যে মস্তিষ্ক ধোলাই করা হয়, ওই সোর্সগুলো বন্ধ করা। ভারতের মাটিতে জন্ম নিয়ে ভারতের মাটিতে বড় হতে হতে ভারত বিরোধী মন্ত্রে দীক্ষিত হচ্ছে, ওইটা বন্ধ করা উচিত ছিল। সুতরাং সেই ব্যাপারে এখন ভারত সরকারকে বা ভারতের প্রশাসনকে, ভারতের সিকিউরিটি এজেন্সিগুলোকে আরও র্যাডিক্যাল হতে হবে, আরও প্রোঅ্যাক্টিভ হতে হবে। ওই ছলো ছলো চোখে গণতন্ত্রের গান গাইলে চলবে না, কারণ যতক্ষণ না সেটা করতে পারছে ততক্ষণে এই বহির্যুদ্ধটাতে সম্পূর্ণভাবে একটা যুদ্ধ জয়, চিরকালের জন্য পাকিস্তানের মুখ বন্ধ করে দেওয়া, এটা ভারত করতে পারবে না। এখানে এই খণ্ড অখণ্ডনীয় একটা কথা আমার বলার আছে, সেটা হচ্ছে যে নানা রকমভাবে যুদ্ধ তো হয়। আমি আগেই বলেছি, অর্থনৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক, পুরো পৃথিবীকে আস্তে 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 নিজের মতে আনা কূটনৈতিক যুদ্ধ। সেখানে পাকিস্তান চেষ্টা করছে, তুরস্ক, চীন, আর ভারতের লক্ষ্য আমেরিকা, রাশিয়া, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, ইসরায়েলের কথা ছেড়েই দিচ্ছি আমি। যাই হোক, সেই কূটনৈতিক যুদ্ধ তো চলছেই। কে কতটা কনভিন্স করতে পারে, কার কতটা লবি, কার সাথে কার ব্যবসায়িক সম্পর্ক বেশি, মুখের যে বক্তব্য সেটা ছেড়েই দিচ্ছি। ব্যবসাটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবার যুদ্ধেরও, ফিজিক্যাল যে মিলিটারি যুদ্ধেরও, সেই যুদ্ধের একটা ক্রম আছে। এই যে আমরা দেখছি যে ড্রোন যাচ্ছে, এটা একটা পর্যায়, এটা স্তর। নানা রকমের ড্রোন ঢুকছে, আর্মড ড্রোন, আনআর্মড ড্রোন, সুইসাইড ড্রোন, ছোট বড় মেজো নানা রকমের ড্রোন ঢুকছে। কোনো ইনফরমেশান নেওয়ার চেষ্টা করছে, কোনোটার একটা টোপ, অর্থাৎ নিরীহ ড্রোন এসে দেখছে জরিপ টরিপ, আমি বন্দুক গুলি করে নামিয়ে দিলাম সেই ড্রোনটাকে। জিপিআরএসে ইনফরমেশান চলে গেল যে গুলিটা কোত্থেকে হলো, তার মানে ওইখানে একটা ক্যাম্প আছে, তার মানে ওইখানে একটা মিলিটারি ইনস্টলেশন আছে। পরের ড্রোনটা পাঠাচ্ছে আমি ইনস্টলেশনটা টার্গেট করে। সুতরাং এই যে ড্রোনটা মরলো, আসলে একটা কাজ করে দিয়ে মরলো, ঘটোৎকচের মতন। মৃত্যুর সময় বেশ কিছু কৌরব সেনা মেরে মরল। এরকম নানা রকমের স্ট্র্যাটেজিতে ড্রোন টেকনোলজি আছে। সারফেস টু সারফেস, সারফেস টু এয়ার, এয়ার টু সারফেস, নানা রকম মিসাইল রয়েছে, এয়ার ডিফেন্স রয়েছে। আমাদের S-400 ওদের HC-Q9 ডিফেন্স সিস্টেম রয়েছে, নানা রকম রয়েছে। এগুলো সব দেশ দখল করার নয়, এগুলো সব কনফ্রন্টেশন রয়েছে। নেভি যুদ্ধ রয়েছে, জলপথে যুদ্ধ রয়েছে, এয়ার স্ট্রাইকস রয়েছে। শেষে যখন আর কিছু নেই, ধরা যাক ভারত এরকম মিসাইল ছুঁড়ে এবং এয়ার স্ট্রাইক করে করে পাকিস্তানের যাবতীয় ওদের অস্ত্রভাণ্ডার, ওদের টেকনোলজি, ওদের সমস্ত কিছু ঘাঁটি শেষ করে দিয়েছে, উড়িয়ে দিয়েছে। তারপর ট্রুপস ঢুকবে। যখন দুম করে অন্য জায়গা থেকে হঠাৎ একটা মিসাইল আসবে না, কারণ সে ক্ষমতার ওদের নেই। যখন সামনাসামনি এবারে আর্মিকে হাতে বন্দুকি নিয়েই হোক বা যাই হোক, সামনাসামনি যখন কনফ্রন্ট করতে হবে, তখন ট্রুপস ঢুকবে। এবং ট্রুপস ঢোকা মানেই হচ্ছে শেষ। এবার ট্রুপস ঢুকবে মানে খুব রাস্তা দিয়ে হাঁটবে না, একদম সরাসরি দুমদাম করে একদম রাজধানী থেকে শুরু করে মিলিটারি হেডকোয়ার্টার্স থেকে শুরু করে সব টেক ওভার করতে আরম্ভ করবে, করে একদম ব্রডকাস্ট করতে আরম্ভ করবে, টেলিভিশনে, ন্যাশনাল চ্যানেলে ব্রডকাস্ট করতে আরম্ভ করবে। এইটা হচ্ছে সাধারণত পদ্ধতি। এই রকম ধরনের এতটা নিয়ে নেওয়া, দখল করে নিয়ে নেওয়া, এই ধরনের যুদ্ধ আজকাল আর হয় না, এতটা নির্ণায়ক যুদ্ধ হয় না।
কারণ টেরিটরি বা জিওগ্রাফি এগুলো এখনকার যুগে আর অতটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্টটা কি? ব্যবসা। ইম্পর্টেন্টটা কি? অর্থনীতি। এইটা ইম্পর্টেন্ট। এবার সেই ধরা যাক যে সেই ট্রুপস অবধি গেলাম, আমরা অখণ্ড করলাম, হয়তো ধরা যাক দুটো টুকরোকে অখণ্ড করলাম, এটা আমার রিডিং। তার মানে সব সমস্যা মিটে গেল? যে মৌলবাদের সমস্যা, ডেমোগ্রাফি, কতজন এই গোষ্ঠীর কতজন সেই গোষ্ঠীর, কোথায় তার কনসেন্ট্রেশন বেশি কোথায় তার কম, সব মিটে গেল? যে দর্শনের যে সমস্যা, কোথাও শ্রীরামচন্দ্র রামায়ণ, হ্যাঁ, আর কোথায় কোরআন হাদিস, হ্যাঁ, এই যে দার্শনিক যে সমস্যা, সম্পূর্ণ আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি জগৎ সম্বন্ধে, তার যে কনফ্লিক্ট এতকাল ধরে চলেছে, 1000 বছর থেকেও এই কনফ্লিক্ট কখনো নেভেনি, সেগুলো কি মিটে গেল? অর্থাৎ অখণ্ড টেরিটরি হয়তো হলো, অখণ্ড রাষ্ট্রের একটা মর্যাদা হয়তো হলো, কিন্তু অখণ্ড চেতনা হলো? সবাই তখন ভারতীয় হয়ে গেল ভেতরে ভেতরে, অন্তরে? যারা এতকাল ভারত বিরোধী ছিল, ভেতরে এবং বাইরে সবাই ভারতীয় হয়ে গেল? তাহলে অখণ্ড যদি সত্যি হতে হয়, তার আগে তো এই খণ্ডিত চেতনা নিয়ে যারা লালিত পালিত জেনারেশনের পর জেনারেশন, তাদেরও তো বিনাশ দরকার। তাদের রূপান্তর তো হবে না, তাদের তো বিনাশ দরকার। এটা খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি মনে রাখার জন্য। ভারত কেন নিয়ে নিচ্ছে না পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর? ভারত কেন বাংলাদেশকে নিয়ে নিচ্ছে না? এটা কি আম্বানির মতন আরও ওই ফ্যাক্টরিটা নিয়ে নিল না কেন? ওই দেশটা কে নিল না কেন? ব্যাপারটা সেরকম তো নয়। এর সাথে অনেক ইতিহাস রয়েছে, অনেক কালচার রয়েছে, অনেক দ্বন্দ্ব রয়েছে, অনেক বিদ্বেষ রয়েছে। কার মনে বিদ্বেষ, কার প্রতি বেশি কম, সেসবে আমি যাচ্ছি না, কিন্তু রয়েছে। সেইগুলো হঠাৎ সবটা একটা দেশের আন্ডারে এসে গেল বলে একদিনে চলে যাবে? এইটা খেয়াল রাখতে হবে। আর একটা দিক খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ব্যবসার দিকটা। ব্যবসার দিকটা ভারতের সরকার বা ভারতের মিলিটারি বা ভারতের প্রশাসন, ভারতের ব্যবসাদাররা ভাবছে কি ভাবছে না আমি জানি না, কিন্তু তারা পার্টিসিপেট তো করতে হয়। ভারত তো এই পৃথিবীর মানে অর্থনীতির মার্কেটে একজন বড় প্লেয়ার, এখন মানতে তো হবেই। যেমন ধরা যাক, এই যে আমাদের যে ডিআরডিও তৈরি, ভারতের নিজস্ব ইন্ডিজেনাস যে আকাশ ডিফেন্স সিস্টেম, এই আকাশ ডিফেন্স সিস্টেম এতটা ভ্রান্ত কাজ করেছে দুদিন ধরে, 100% অ্যাকুরেসি নিয়ে ডিফেন্ড করেছে। এটা করেছে মানেই কিন্তু বিশ্বের অনেকগুলো দেশ এবার দেখবে যে এটা তাহলে ভারতের কাছ থেকে আমরা কিনতে পারি। তো এই সিস্টেমটা, এই ধরনের সিস্টেম হয়তো রাশিয়াতেও পাওয়া যায়, চীনেও পাওয়া যায়, আমেরিকাতে তো পাওয়া যায়, কিন্তু সেই দামে তো আমাদের কুলোতে পারবো না। কিন্তু ভারতের কাছ থেকে তো আমরা ভালো মূল্যে আমরা পেতে পারি এটা। তাছাড়া ভারত হয়তো আমাদের বন্ধু দেশ, ভারতের পাকিস্তান ছাড়া ভারতের তেমন শত্রু দেশ কিন্তু নেই। তা যখনই ভারত এই ধরনের জিনিসগুলো নতুন নতুন তাদের নিজস্ব ইন্ডিজিনাস কিছু টেকনোলজির ব্যবহার করছে, ব্রাহ্মোস ব্যবহার করছে, মিসাইলস, তখনই কিন্তু পৃথিবী দেখছে, পৃথিবীর মার্কেট দেখছে। আর তাই হয়, যখনই কোনো যুদ্ধে নতুন নতুন সমস্ত অস্ত্র ব্যবহার হয়, সেই নতুন অস্ত্র ব্যবহার করার একটা কিন্তু বড় কারণ হচ্ছে কিনবে, ডেমো দিচ্ছি, পরবর্তীকালে বল অর্ডার দিয়ে দাও, এখন থেকেই তৈরি করতে সময় লাগবে, কিন্তু এটা কিন্তু দরকার। মানে এটা কিন্তু একটা বড় ব্যাপার। তাই জন্য অনেকেই খুব আপসেট হয়ে গেছে যে কেন IMF $1.3 বিলিয়ন পাকিস্তানকে দিল, একটা টেরর স্টেট কেন দিল পাকিস্তানকে? খুব আপসেট হয়ে গেছে অনেকে। ভারত তো এত করে বোঝালো, ভারতের ফরেন মিনিস্টার থেকে শুরু করে ভারতের ডিপ্লোম্যাট, মানে ব্যাক চ্যানেল, সবাই তো এত করে দেবেন না দেবেন না দেবেন না, এইটা দিয়ে আবার ওরা অস্ত্র কিনবে, আবার আমাদের উপরে করবে, ওরা আক্রমণ করবে, দেবেন না। তাও তো দিল IMF।
কেন দিল? সেই টাকাটা দিয়ে কি IMF-এর টাকা কমে গেল? সেই টাকাটা দিয়ে কি আমেরিকার টাকা কমে গেল? সেই টাকাটা কি মানে আমেরিকা গরিব হয়ে গেল? পাকিস্তান খুব বড়লোক হয়ে গেল? পাকিস্তান কিছু সুবিধে হলো? ওই টাকাটা দিয়ে পাকিস্তান অস্ত্র কিনবে। কার কাছ থেকে অস্ত্র কিনবে? দেখা যাবে এই লোনের যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী হয়তো অন্তত 80% অ্যামাউন্ট আমেরিকার কাছ থেকে কিনতে হবে। তাহলে আসলে টাকাটা দ্বিগুণ হয়ে 4 গুণ হয়ে কোথায় ফিরছে? আমেরিকাতে ফিরছে। IMF-এর টাকা মানে বেশিটাই আমেরিকার টাকা। আর আমেরিকার কার কাছে ফিরছে? ডোনাল্ড ট্রাম্পের পকেটে নয়, ফিরছে ওদের যে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, যেটাকে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বলে, তাদের কাছে ফিরছে, যারা অস্ত্রের ম্যানুফ্যাকচারার। পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী অস্ত্র, ফাইটার জেটস, পারমাণবিক অস্ত্র, সাবমেরিনস ইত্যাদি ইত্যাদি, তারা হচ্ছে সরবরাহকারী শুধু নয়, ম্যানুফ্যাকচারার্স, উৎপাদনকারী। পৃথিবীতে যদি যুদ্ধ না হয় তাহলে অস্ত্রগুলো কি হবে? পচবে তো বসে বসে। কোটি কোটি ডলারের উপরে খরচা করা হয়েছে, অথচ কোথাও কোনো যুদ্ধ হচ্ছে না। একটা সাধারণ দোকানদার যখন ব্যবসা করবে না, তখন সেও তো ভাববে আমি এত মাল নিয়ে দোকানে রেখে দিয়েছি, কেউ আমার কাছে আসছে না, কারোর দরকার নেই, আমি এতটা মুড়ি রেখে দিয়েছি বস্তার পর বস্তা, এই পাড়ায় কেউ মুড়িই খায় না। দুঃখ পাবে তো সে। লোককে তখন বোঝানোর চেষ্টা করবে ভাতের থেকে মুড়ির উপকার বেশি, খেয়ে দেখো। লোককে বোঝাবার চেষ্টা করবে। ঠিক তাই তো হচ্ছে এখানে। ইউক্রেনের হাতে যত অস্ত্র, সেটা ইউক্রেনের তৈরি করা। এমনকি গাজাতে হামাসের হাতে যে অস্ত্র, হুতিদের হাতে যে অস্ত্র, হেজবোল্লার হাতে যে অস্ত্র, সেগুলো কি ওদের তৈরি করা? তার মধ্যে হয়তো অধিকাংশই ইরানের তৈরি করা, ঠিক আছে, কিন্তু তৈরি তো করছে অন্য কেউ, এমনি দান করছে, তারপর বেচছে, বিক্রি করছে। আর সেটাই তো উদ্দেশ্য। তাহলে যখনই IMF পাকিস্তানকে লোন দিচ্ছে, আসলে কাকে জব্দ করা হচ্ছে? ভারতকে নয়, চীনকে। যে চীনের কোলে পাকিস্তান বসে আছে, উপায় নেই বলে বসে আছে, শখ করে নয়, এবং প্রায় নিজেদের বিকিয়ে দিয়েছে চীনের কাছে। আর চীন পাকিস্তানকে সমর্থন করে যাচ্ছে বা পাশে রেখে যাচ্ছে কেন? ভারতকে উত্তক্ত যাতে একটু পাকিস্তান করে তার জন্য, ভারতকে শেষ করার জন্য কিন্তু নয়। কারণ ভারতের সাথে চীনের সম্পর্ক কিন্তু বা ট্রেডিং কিন্তু $100 বিলিয়ন, আর পাকিস্তানের সাথে চায়নার ট্রেডিং $30 মিলিয়ন, মিলিয়ন, আর ভারতের সাথে বিলিয়ন। চায়না মোটেই চাইবে না যে ভারত একদম টুকরো টুকরো হয়ে যাক বা শেষ হয়ে যাক, একটু উত্তক্ত হয়ে থাকুক, যাতে ভারতের মার্কেটটা ক্ষতিগ্রস্ত হয়, যাতে আমেরিকা থেকে শুরু করে ইউরোপ থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যাতে ভারতে ইনভেস্ট না করে, আবার চায়নায় ফিরে আসে। চায়না থেকে সব কিছু চলে যাচ্ছে, সরিয়ে নেওয়া হচ্ছে, এবং এই ট্যারিফ ওয়ার করে, এই ট্যারিফ যুদ্ধ করে চায়নার উপর প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছে, তাদের আইসোলেট করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এখন আবার মিটিং করছে বোধহয় ইউরোপের কোনো একটা দেশে, চায়নার সাথে আমেরিকার মিটিং হচ্ছে, একটা সমঝোতা আসার চেষ্টা করছে দুই পক্ষ, কারণ দুজনেরই অস্তিত্ব রক্ষা করতে হবে। চায়না ছাড়া আমেরিকাও বাঁচবে না ট্রেডের দিক দিয়ে, ট্রেডের জগতে। অতএব এখানেও সবসময় একটা ব্যবসায়িক স্তরেও কিন্তু একটা যুদ্ধ চলছে। এমন নয় যে IMF বা আমেরিকা পাকিস্তানকে টাকা দিয়ে ভারতের সাথে শত্রুতা করছে, তা কিন্তু নয়। এটা একটা ব্যবসায়িক একটা চাল, ক্রমাগত ওই অস্ত্র ব্যবসার জগতে, অস্ত্র মার্কেটের জগতে একে অপরকে টক্কর দেওয়ার চেষ্টা করছে। এইটা শেষ কথা বলি, এই যে আমি বললাম যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, যেটা শুধুমাত্র মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স নয়, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যে ডিপ স্টেট, সেই ডিপ স্টেটের একটা উপকরণ মাত্র। তার সাথে আছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, তার সাথে আছে মিডিয়া, তার সাথে আছে টেকনোলজি, যারা জায়ান্টস, তারা গাফাম বলে সে একদম বক্তব্য রেখেছিলাম,
সেটা মনে করে দেখলে বুঝতে পারা যাবে সেই ডিপ স্টেট বলতে এরা একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার নিয়ে আসছে। এই যা কিছু যুদ্ধ বিগ্রহ হেন তেন সেই নিউ ওয়ার্ল্ড অর্ডারেরই খেলা বলে এটা নিয়েও হোয়াটসঅ্যাপে প্রচুর অনেকে এইসব ব্যাপারে অনেক জ্ঞানী, তারা অনেক কথা বলছেন, তারা ঠিকই বলছেন, সেটা নিয়ে আমি সেটার ভালো মন্দের বিতর্কে আমি যাচ্ছি না। অবশ্যই সেই ডিপ স্টেটের অস্তিত্ব রয়েছে। ডিপ স্টেটের একটা সুবিধা হলো এরা কোনো ইলেকটেড বডি নয়, এরা পাওয়ারফুল বডি, এরা ইলেকটেড নয়। ইলেকশনের রেজাল্ট সব মোটামুটি এরাই পরিচালিত করে, ঠিক করার চেষ্টা করে। প্রবলেমটা হচ্ছে যে এখন পৃথিবীর অনেক জায়গাতেই এই ডিপ স্টেটের ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু হয়ে যাচ্ছে। ইতালির নির্বাচন, ইতালি যিনি প্রধানমন্ত্রী তিনি ডিপ স্টেটের লোক নন। কানাডায় যে ট্রুডো হেরে গেল, ডিপ স্টেটের লোক ট্রুডো, তার হেরে যাওয়ার কথা নয় তো, ডিপ স্টেটের ইচ্ছা অনুযায়ী, ডিপ স্টেটের ম্যাপ অনুযায়ী, তার প্ল্যান অনুযায়ী। হাঙ্গেরির যিনি প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, তিনি প্রচণ্ড জাতীয়তাবাদী, ইমিগ্রেশনের বিরোধী, তিনি একেবারে ডিপ স্টেটের লোক নন। তিনি কনস্ট্যান্টলি ডিপ স্টেট জর্জ সোরোসের বিরুদ্ধে কথা বলেন ওপেনলি। সুতরাং ডিপ স্টেটের বাইরেও কিন্তু অনেক কিছু ঘটে যাচ্ছে, সবটাই কিন্তু ডিপ স্টেটের হাতে নয়। সবটাই কিন্তু ডিপ স্টেট আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আর নিউ ওয়ার্ল্ড অর্ডার, মানে অবশ্যই নিউ একটা ওয়ার্ল্ড অর্ডার আসছে, কিন্তু সেটা কি ওই ডিপ স্টেটেরই ওয়ার্ল্ড অর্ডার আসছে? সেটা কি ওই আমেরিকার ডিপ স্টেট বা এই যে তারা যেটা এই এক ধরনের শয়তানের যারা পূজারী, যারা এই প্যান্ডেমিক ঘটিয়েছিল, মানুষের ওপর জোর করে টিকার এক ধরনের একটা মানে রেজিম নামিয়ে এনেছিল, সেই সব মিলিয়ে তারাই কি একমাত্র নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথা ভাবছে? তাদেরই নিউ ওয়ার্ল্ড অর্ডারটার প্ল্যানিংটা রয়েছে, আর কারোর নেই? এত বেশি মানে ইউক্রেনের সাথে যুদ্ধ তো করছেই, যা কিছু জেলেন্সকিকেও একটা ডিপ স্টেটের লোক করে নেওয়া হচ্ছে, কিন্তু পুতিনের ওপর এত ক্ষোভ কেন? জানলি মিডিয়া, মানে পশ্চিমী মিডিয়া বা পশ্চিমী তন্ত্রগুলো, কারণ পুতিন ডিপ স্টেটের বিরোধী, ওই জন্যে ওর উপর এত ক্ষোভ। অতএব এই যে ডিপ স্টেট করে সব কিছু বুঝে নেওয়ার না চেষ্টা করে মনে রাখতে হবে এই যে নিউ ওয়ার্ল্ড অর্ডার এবং তার যে প্ল্যানিং, তার ওপরে আরও প্ল্যানিং আছে। সেখানে নিউ ওয়ার্ল্ড অর্ডারের যারা এই ডিপ স্টেটের যারা খেলোয়াড় বা কারিগর, তারা জানে না তারাও কারোর হাতের খেলোয়াড়, তা নিজেরাই। নাহলে আজ থেকে মানে 200 বছর আগে প্রভু জগৎবন্ধু ভবিষ্যৎবাণী করতেন না ভারতবর্ষ সম্বন্ধে, যদি আজকে ডিপ স্টেট সব ঠিক করে দেয়। কিংবা শ্রী অরবিন্দ করতেন না, কিংবা স্বামী বিবেকানন্দ করতেন না, কিংবা আমাদের গুরু মহারাজ করতেন না, কিংবা ভবিষ্যমালিকাতে এত কিছু থাকতো না, যদি সব ডিপ স্টেটের অনুযায়ী যদি সব কিছু হয়। তাহলে মনে রাখতে হবে ডিপ স্টেটের ওপরেও ডিপার স্টেট বলবো না, পাওয়ার রয়েছে, ইন্টেনশন রয়েছে, প্ল্যান রয়েছে, যেটাকে বলা হয় ডিভাইন প্ল্যান। এটা খেয়াল রাখতে হবে, এটাকে সবসময় খেয়াল রেখে এগোতে হবে, এবং এটা জানতে হবে যে যাই হোক না কেন, যতই দুর্গতি হোক, বিপর্যয় হোক, যাই হোক, যুদ্ধ বিগ্রহ প্রাকৃতিক বিপর্যয় যাই হোক না কেন, শেষ পর্যন্ত কিন্তু সব কিছু পেরিয়ে পৃথিবীর মঙ্গল হবে, সভ্যতার উত্তরণ হবে, নতুন নতুন দিগন্ত খুলতে আরম্ভ করবে, একটা নতুন এক পৃথিবী জগৎ তৈরি হতে শুরু করবে, যা অনেক বেশি মুক্ত, অনেক বেশি স্বাধীন, অনেক বেশি সুন্দর, অনেক বেশি খোলা, অনেক বেশি স্বচ্ছ, যেখানে প্রকৃতই এই মানবিকতার, এই মানব সভ্যতার একটা জাম্প হবে। এটাই ডিভাইন প্ল্যান। এটা ডিপ স্টেটের প্ল্যান কিনা সেটা ডিপ স্টেট জানে, এটা নিউ ওয়ার্ল্ড অর্ডারের প্ল্যান কিনা নিউ ওয়ার্ল্ড অর্ডার জানে, এটা ডিভাইন প্ল্যান। যাই হোক, এটুকুই আমার বলার ছিল। আর তারপরে আগামীতে দেখা যাক, বিরতি হয়েও তো সবসময় বিরতি লঙ্ঘন হতে পারে, হচ্ছেও সেটা। এবার দেখা যাক কি হয়, এবং এই বিরতিটাই শেষ নয়,
বিরতি মানেই হচ্ছে তারপরে আবার আবার আরেকটা টাইম আসছে, হাফ টাইমে বিরতি হয়। দেখা যাক কী হয়। সবাইকে নমস্কার জানিয়ে আজকে শেষ করছি।